আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার। আমন্ত্রণ জানানো হয়েছে সমমনা রাজনৈতিক দলগুলোকে। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে ভোজ্য তেলের। শুল্ক কর ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা। দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প। নীতিমালার বেড়াজালে আটকে দীর্ঘ সময় বন্ধ থাকে ইয়ার্ডগুলো। কর্মহীন লাখ লাখ মানুষ। এবং সামাজিক চাপ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশে প্রধান বাধা। অভিমত বিশেষজ্ঞদের, যত্ন আর ভালোবাসায় করে তুলতে পারে আত্মনির্ভরশীল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি নামে আজ আত্মপ্রকাশ হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানের তরুণদের নতুন দল। দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেও কাজ চলতে দেখা গেছে। গতকাল সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হয়। এরপর শ্রমিকদের কাজ চলে গভীর রাত পর্যন্ত। সকালেও ব্যস্ত সময় পার করেছেন স্বেচ্ছাসেবকরা। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। যে মানুষের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই গণ আকাঙ্ক্ষা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেগুলো প্রতিফলিত হয়নি। ইতিহাসের স্তরে স্তরে মানুষ বঞ্চিত হয়েছে। তো মানুষের আকাঙ্ক্ষা আবার আমাদের ঘিরে তৈরি হচ্ছে, সেটি ইতিবাচক। যেই জায়গায় আমরা বাংলাদেশকে দেখতে চাই, সেই জায়গায় দেখার সবচেয়ে অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। আমরা বিশ্বাস করি আগামীকাল সকলেই আসবে, এবং আগামীতেও যদি নতুন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আজকে থেকে 2, 4, 5, 10 বছর পরে আমরা দেখি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকেও এই যে পজিটিভ যে সাপোর্ট, সেটি আমরা আমাদের জায়গা থেকে করব। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী মাজহুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শেষ মুহূর্তের প্রস্তুতি তো শেষ, এখন বিভিন্ন জেলা থেকে যেসব নেতাকর্মীরা আসছেন তাদের মতামত আমাদেরকে জানান। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আপনি যেমনটা বলছিলেন, এবং আমরা কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেককেই দেখতে পেয়েছি এখানে এসেছেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আজকের যে মুহূর্তটা সেটা তাদের কাছে বিশেষ, সে কারণে তারা আর অপেক্ষা করতে পারেনি, তারা ছুটে এসেছেন। এবং গতকালকেই কিন্তু আসলে বলা হয়েছিল যে আজ এই ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে অন্ততপক্ষে 3 লাখ মানুষের সমাগম হবে, এমনটাই কিন্তু গণমাধ্যমে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা নিশ্চিত করেছেন। এবং একই সাথে আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখন আমরা যে অবস্থা দেখছি এই জায়গাটায়, আমরা যেমনটা জানি গতকাল প্রধান উপদেষ্টা, তারপর বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন তাদের পাশাপাশি এখানে কিন্তু জুলাই আন্দোলনে আহত নিহত পরিবার, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আসবেন এবং এই আয়োজনের বিশেষ একটি অংশ হিসেবে তাদের দেখা যাবে। তাদের নিয়েও আলাদা পর্ব থাকবে, তারা কথা বলবেন, তারা জানাবেন তারা কেমন রাজনৈতিক দল চান, তারা এই রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশাটাই বা কেমন। এবং যেহেতু বহুল আলোচিত আজকের এই আত্মপ্রকাশ, যে জাতীয় নাগরিক পার্টির নামে যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, তা নিয়ে কিন্তু জনমনে একটা আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল, এবং আজকে কিন্তু সেটা সম্পর্কেই খোলাসা হওয়া যাবে। এবং এখানে যারা এখন আমরা এই জাতীয় নাগরিক পার্টির সমর্থক যাদের বলবো, যারা সমর্থক রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু সেই উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে মানিক মিয়া এভিনিউতে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা দেখবো যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং তারাও প্রত্যাশা করছেন যে
আজকের মানিক মে এভিনিউতে নতুন করে যে ইতিহাস রচনা হচ্ছে সেই ইতিহাসের সাক্ষী তারা আসলে হতেই চান এবং সেটা কোনোভাবেই তারা মিস করছেন না। আমি আপনাকে আরেকটু বিষয় রাখতে চাই যে এখানে কিন্তু দুইটি গেট রয়েছে এবং বিশেষ করে ভিআইপি যারা রয়েছেন তারা আসবেন হচ্ছে আড়ংয়ের এদিক দিয়ে, আসাদ গেট আড়ংয়ের এদিক দিয়ে, এবং সাধারণ যারা রয়েছেন তারা এর সামনের পুরো অংশটা জুড়ে রয়েছেন এবং যান চলাচলের জন্য কিন্তু পাশের অংশটা রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদে রয়েছেন। কোনো ধরনের ভোগান্তি এবং সাধারণ জনগণের জন্য কোনো ভোগান্তি না হয় সেই বিষয়টিকেও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। মমি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দিনভর থাকবো মানিক মে এভিনিউতে, আপনার মাধ্যমে খবর জানিয়ে দিব বাকিটা। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এছাড়া অন্যান্য সকল উপদেষ্টা সহ আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। অতিরিক্ত আমদানির পরও ডিলার পয়েন্টে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন খুচরা বিক্রেতারা। কারসাজি করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তারা। শুল্ক কর ছাড়ের কোনো সুফলই পাচ্ছেন না ভোক্তারা। সংকট স্বীকার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে বিশ্লেষকরা পণ্যের সরবরাহ ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। তেল নিয়ে তেলসমতি থামছেই না। রোজার আগেই অস্থির ভোজ্য তেলের বাজার। আমদানিকারক থেকে ভোক্তা সরবরাহ ব্যবস্থার প্রতিটি স্তরেই সিন্ডিকেট রয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা, যার খেসারত গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা নির্ধারণ করা হলেও খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন 180 থেকে 185 টাকারও বেশি। এরপরও অতিরিক্ত দামে অনেক বাজারে তেল না পাওয়ার অভিযোগ করছেন ভোক্তারা। এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, এটা ডিলাররা যারা একবারে মূলে আছে যারা তারাই এটা করতেছে। যে 2-3টা কোম্পানি আছে তারা ওরকমভাবে মাল সরবরাহ করতেছে না মার্কেটে, এই জন্য ক্রাইসিসটা এইভাবে প্রকট আকার ধারণ করতেছে। একটা নতুন সরকার এলো, নতুন প্রত্যাশা নিয়ে স্বাধীন হলাম আমরা। কই স্বাধীন? আমাদের তেল গুম হয়ে রয়েছে। পরিসংখ্যান বলছে রমজান মাস জুড়ে 3 লাখ টন চাহিদার বিপরীতে অতিরিক্ত 89,000 টন তেল আমদানি করা হয়েছে। গত রমজানের চেয়ে এবার এই পণ্যটি 34 ভাগ বেশি আমদানি করা হলেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা। এর দায় স্বীকার করলেন নীতি নির্ধারকরাও। ভোজ্য তেলের বিষয়ে আমাদের একটু অস্বস্তি আছে। পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যবসায়ীর মাঝে বাজারে তেল সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রয়েছে। এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং যে ব্যবস্থা আমরা নিচ্ছি তা অব্যাহত থাকবে। আমরা এখানে যারাই প্রকৃত দোষী হয়, আমি দেখছি যে এখানে আপনার নিচের লেভেলেও কিছু না কিছু দোষ আছে, কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। শুল্ক কমালে বাজারের উপর যে প্রতিক্রিয়া পড়ে না, তার একটা বড় কারণই হলো যে বাজারে অন্যান্য যারা সরবরাহকারী বা আমদানিকারক যারা, তাদের বাজারের উপর একটা বড় রকমের নিয়ন্ত্রণ থাকে এবং তারা এগুলো কন্ট্রোল করতে পারে। এক ধরনের নৈরাজ্য চলছে আমরা সয়াবিন তেলের বাজারে, যেটা মোটেই আসলে কাম্য না। এবং বাজারের উপরে সরকারের যে এক ধরনের মনিটরিং এবং কন্ট্রোল, আমরা দুর্ভাগ্যজনকভাবেই বলছি সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ হয়েছে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা পরস্পর যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছেন। রমজান মাসে বাজারগুলোতে কঠোর নজরদারি চান ভোক্তারা। ব্যবসায়ীদের আশ্বাসের পরেও বাজারগুলোতে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। ভোক্তারা বলছেন, যাও 2-3 লিটার সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, তা অতিরিক্ত দাম দিয়ে সংগ্রহ করতে হচ্ছে তাদের। রমজান মাসের মধ্যে এ দাম আদৌ কমবে কিনা তা নিয়ে সন্দিহান বিক্রেতা ও ভোক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমান নীতিমালা গ্রিন শিপইয়ার্ড আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত দাবি করে তারা বলেন, এই শিল্পকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণে আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং অনুমতি পেতে বিলম্ব হচ্ছে মাসের পর মাস। এর ফলে ইয়ার্ডগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এর সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্টার জানাচ্ছেন জাহিদুল আলম।
বিদেশ থেকে কেনা মেয়াদ উত্তীর্ণ জাহাজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ভাঙার সূচনা হয় ৮০ দশকে। গত এক যুগেরও বেশি সময় ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং হংকং কনভেনশন নীতি মেনে গ্রিনশিপ রিসাইক্লিং ইয়ার্ড তৈরিতে মালিকদের খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। এ খাতের ব্যবসায়ীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সরকারি নিয়ম নীতির কারণে আমদানি করা জাহাজের বিচিং এবং কাটিংয়ের অনুমতি মিলছে না মাসের পর মাস। সরকারের প্রতি উদাত্ত আহ্বান, এই শিল্পটাকে রক্ষা করেন। এই শিল্পের সাথে অতপ্রতভাবে ৫ হইতে ১০ কোটি মানুষ আমার মনে হয় জড়িত আছে। আমাদের এখানে ১০৩টা শিপ ব্রেকিংয়ের মধ্যে ৮-১০টা শিপ ব্রেকিং চালু আছে। শ্রমিকরা যখন বেকার হয়ে গেছে, তার খাইতে পাচ্ছে না, তারা রাস্তা ওঠা ছাড়া তাদের বিকল্প আর কোনো পথ নাই। ৩০,০০০ কোটি টাকার এই শিল্প প্রতি বছর সরকারকে ১৫০০ কোটি টাকা রাজস্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হংকং কনভেনশনের আলোকে ৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড এরই মধ্যে গ্রিন ইয়ার্ড হিসেবে সনদ লাভ করেছে। বৃহস্পতিবার ভাটিয়ারীতে জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই শিল্প রক্ষায় প্রধান উপদেষ্টা সহ পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয় কর্মসূচি থেকে। গ্রিন ইয়ার্ডের নাম দিয়ে শত শত কোটি টাকা যে খরচ করাচ্ছেন, এরপরও বলতেছেন যে শিপ ব্রেকার্সের নামে কোনো শিল্প থাকতে পারে না। এটা আপনার ভুল সিদ্ধান্ত, আপনি সেখান থেকে সরে আসুন। আমরা জীবন দিয়ে হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেই ঈদের বিরুদ্ধে ঈদের পরে কঠোর এবং কঠিনতম কর্মসূচি নিয়ে জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে কয়েক হাজার মানুষ অংশ নেয় এই মানববন্ধনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যে পরিবারে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তারাই জানে কতটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। পাগল, প্রতিবন্ধী, সমাজের এমন নানা তিক্ত কথা আচরণ থেকে বাঁচতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আড়াল করে রাখে অনেক পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, একটু যত্ন আর ভালোবাসা দিলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও বিকশিত হতে পারেন, আর এজন্য তাদের বিদ্যালয়ে পাঠানোটা গুরুত্বপূর্ণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে SM আশরাফের রিপোর্ট। মুয়াজের এক ফালি হাসি হৃদয়ে কেড়ে নেবে যে কারো। কি হোসেন? মুয়াজ। প্রকৃতি হয়তো কখনো তাকে পরিপূর্ণ স্বাভাবিক করবে না, তবে মায়ের হার না মানা মানসিকতা, ওর ভেতর লুকিয়ে থাকা প্রতিভা অন্য যে কাউকে চমকে দিতে পারে। মুয়াজের মায়ের মতো এমন অনেক সাহসী নারী আছেন যারা বলিষ্ঠ কণ্ঠে বলেন, পরিস্থিতি যাই হোক সংগ্রাম চালিয়ে যাবে মা। বাচ্চাকে আটকে রাখবেন না, অন্যকে বলতে লজ্জা পাবেন না, আর কেউ কিছু বলে সেটা শুনবেন। আমার বাচ্চা না, এটা না, শিকারটা করতে হবে আপনাকে। যখন আমার বাচ্চা দুটো যখন টুইন ছিল, তখন আমি মনে করছি দিস আল্লাহ আমাকে দিস ইজ জাস্ট চ্যালেঞ্জিং। সো এটা চ্যালেঞ্জিং উপরে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই পথ দেখায় দিছে। ওকে একদম ছোটবেলা থেকে গড়ে তোলা, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কাজের মাধ্যমে ওকে আস্তে আস্তে করে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে অনেক স্ট্রাগল ছিল। তো এখানে যদি মানে আমাদের আশেপাশে পরিবার যদি আমাদেরকে সাপোর্ট করে, তা আমি বলবো এই কষ্টটা অনেক কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এসব শিশুদের লুকিয়ে রেখে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে নেই, কেননা বিশেষায়িত বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করার সাহস দেয়। প্রত্যেক বাচ্চাকে যেমন আমরা রেগুলার বাচ্চা, যে নিয়মিত বাচ্চা আছে তাদেরকে যেমন সমানভাবে দেখি, ওরাও একসঙ্গে মিশলে তাদের মধ্যে সোশ্যালাইজেশন ভাবটা গড়ে উঠবে। আমরা যদি রেগুলার বাচ্চাদের সাথে ওদের সাথে না মিশতে দেই, তাহলে তো ওরা সেটা শিখবে না। সমাজের সাথে মিশে বাচ্চা কিন্তু সামনে আগাবে, এবং কে কি বললো না বললো সেটা না, আমাকে চিন্তা করতে হবে আমার বাচ্চার বিষয়ে। প্রথমে আমি যদি বাচ্চার কথা চিন্তা করি, আমি প্রথমে চিন্তা করব যে অন্য বাচ্চাদের সাথে এইসব বাচ্চাদের দে হ্যাভ দ্য রাইট ফর এডুকেশন, এবং এডুকেশন যখন করব তখনই আমি বলবো যে এইসব বাচ্চায় স্কুলিংটা খুবই দরকার। যদিও এসব শিশুদের শিক্ষাদান ধৈর্যের ব্যাপার, তবে যত্ন নিলে তাদেরকেও অনেকটা আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব। প্রতিটা টিচারই আমরা এক একটা বাচ্চার কাছে গিয়ে মানে বসে সেভাবে আর কি হ্যান্ডেল করি, মানে তাদের ভিতরে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে বের করে আনার চেষ্টা করে তারপরে আমরা সেটাকে পড়ানোর চেষ্টা করি। সব শিশুই অদ্বিতীয় বৈশিষ্ট্যের অধিকারী, তাদের সমস্যাগুলোও ভিন্ন, আরেকটি সঠিক কার্যকরী বিদ্যালয়ে পারে বিশেষ প্রতিভা বের করে আনতে। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
বাগেরহাটের রামপাল খেয়াঘাট এলাকা থেকে দুটি একনলা বন্দুক, 3টি রামদা সহ কুখ্যাত হান্নান বাহিনীর 7 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে হান্নান বাহিনীর প্রধান সহ 7 জন জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনী সদস্যদের মাসিক 40,000 টাকা প্রদান করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিজের আস্থার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের ওপরে। ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কথাই জানান ঐতিহাসিক মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই দুই নেতা। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্টারমার এখন ওয়াশিংটন সফরে রয়েছেন। ওভাল অফিসের বৈঠকে রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণ পত্র পৌঁছে দেন স্টারমার। ট্রাম্পও ব্রিটিশ রাজার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ সময় ট্রাম্প বলেন, পুতিন তার দেয়া প্রতিশ্রুতি রাখবেন, ভঙ্গ করবেন না। তবে এই বৈঠকের আগে ব্রিফিংয়ে কিয়ার স্টারমার বলেছিলেন, যদি কোনো রক্ষা কবচ ছাড়া যুদ্ধবিরতি হয় তবে পুতিন সুযোগের অপেক্ষায় থাকবেন না এবং আবার ফিরে আসবেন। ইউক্রেনের শান্তি চুক্তির বিষয়ে একসঙ্গে কাজ করার কথাও ট্রাম্পকে জানান স্টারমার। সাবেক স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নির্যাতন ও দুর্নীতির অভিযোগ করেছেন ডাক্তার সালেউদ্দিন আহমেদ সাইদ। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরেন। সালেউদ্দিন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের নাক, কান, গলা ও রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ। প্রতারণার শিকার হয়ে নিজেদের পেশা, জীবন ও আত্মমর্যাদা বিপর্যস্ত হওয়ার বিচার চেয়ে লিখিত বক্তব্য ও জালিয়াতি প্রমাণাদির প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, অধ্যাপক আনোয়ার হোসেন, মুজিবুর রহমান মঞ্জু এবং ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার মিশনে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। প্রথম খেলা ইংল্যান্ডের 351 রান টপকে রেকর্ড গড়ে ম্যাচ জেতে অজিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে, তাই 3 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থায় আছে দলটি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও ইংল্যান্ডকে চমকে দিয়ে জয় পায় আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারালেও 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে হাসমুতুল্লাহ শহীদের দল। তখন স্টিভ স্মিথের দলকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। লাহোরে বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। নেপাল, ভারত ও বাংলাদেশের 24 জন বক্সারের অংশগ্রহণে রাজধানী সোনারগাঁও হোটেলে শেষ হল AF3 দেশীয় বক্সিং শোডাউন প্রতিযোগিতা। এতে বাংলাদেশের মোহন আলীকে হারিয়ে দেন নেপালের পুরান রায়কে। একই দেশের উমাঙ্গা কার্তিকের বিপক্ষে জয় পান বাংলাদেশের আরেক বক্সার মোহাম্মদ সাবিউল ইসলাম। অন্যদিকে স্বাগতিক দেশের আবু তালহা হৃদয় ও নেপালের মদন কৃষ্ণের মধ্যকার ম্যাচটি ড্র হয়। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের অন্তরা বৃষ্টি, রহিমা আক্তার রত্না, মোহাম্মদ সালমান ও সিয়াম। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং AF বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার, আমন্ত্রণ জানানো হয়েছে সমমনা রাজনৈতিক দলগুলোকে। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে ভোজ্য তেলের। শুল্ক কর ছাড়ের সুফল পাচ্ছে না ভোক্তারা।
দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প। নীতিমালার বেড়াজালে আটকে দীর্ঘ সময় বন্ধ থাকে ইয়ার্ডগুলো, কর্মহীন লাখ লাখ শ্রমিক। এবং সামাজিক চাপ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশে প্রধান বাধা। অভিমত বিশেষজ্ঞদের, যত্ন আর ভালোবাসায় করে তুলতে পারে আত্মনির্ভরশীল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করেন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।